ফারদিন আহমেদের কথাটা শুনে রীতি সামনের সিট থেকে হেসে দিল। ফারাজ চোখ গরম করে তাকাতেই আবার চুপ হয়ে গেল। ফারাজের ফাহাদ খুব স্বাভাবিকভাবে বলে ফোনটা কেটে দিল। ফোন রাখতেই দেখলো অপরাজিতা উৎসুক চোখে তাকিয়ে আছে। ফাহাদ ফোন পকেটে রাখতে রাখতে বলল, চলো কাজে অফিস। অপরাজিতা ফুচকা চিবাতে চিবাতে বলল, ইউ আর অলরেডি ম্যারিড। ফাহাদ ফুচকার বিল দিতে দিতে বলল, আমার টুইনের বিয়ে। ও আচ্ছা, হোয়াট? দাঁড়িয়ে গেল অপরাজিতা। ফাহাদ হেসে বলল, ইয়েস। ফারাজ ভাইয়ার বিয়ে এইভাবে হুট করে? আমি ভেবেছিলাম নাচবো। ফাহাদ অপরাজিতার হাত ধরে হাঁটতে শুরু করে বলল, এখন রাস্তায় পড়ো, তবে তার আগে কাজে অফিস যেতে হবে, কুইক। তারা কাজে অফিসে পৌঁছতেই দেখলো বাকিরা তাদের জন্য সব রেডি করে বসে আছে। তারা আসবে আর ফারাজ কবুলটা বলে ফেলবে এই অপেক্ষা করছিল যেন। অপরাজিতা সবাদিকে তাকিয়ে বলল, এভাবে বিয়ে নর্মাল পোশাকে? কবুল বলেনি, তারপর ঝিকঝিক সাজাবনে। অপরাজিতা ফিক করে হেসে দিল। আঁখি বেগম কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার মামনি, ভাইয়া এমন রেগে আছে কেন? আঁখি বেগম বললেন সে জানে না। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। ফারাজকে কবুল বলতে বলতে সে 1 সেকেন্ডও দেরি করলো না। তা দেখে অপরাজিতা বলল, আপনি তো কাজের থেকেও ফাস্ট। নীতি একটু টাইম নিচ্ছিল কবুল বলতে। ফারাজ এমনভাবে তাকালো যে নীতির সাথে সাথে বলে দিল, বিয়েটা হয়ে গেল কোনো আয়োজন ছাড়া। নীতি হয়তো ভাবেও নি তার বিয়ে এভাবে হবে। সে নিজেও জানতো না আজ তার বিয়ে। বিয়ে শেষ হতেই ফারাজের মুখে হাসি ফুটল। সে আড়মোড়া দিয়ে দাঁড়িয়ে বলল, যাক খাতাম। তারপর মা বাবার দিকে তাকিয়ে বলল, রাগ করছে তোমরা? আঁখি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কিন্তু বাবা এভাবে হুট করে? সরি মা। আঁখি বেগম বললেন, আচ্ছা এখন আগে বাসায় চল। না, এখন যাব না আমি। অপরাজিতাকে উদ্দেশ্য করে বলল। পুচকি ভাবি, ক্ষুধা লেগেছে আপনার, চলেন আপনাকে খাওয়াবো। তারপর ফায়াতকে উদ্দেশ্য করে বলল, ভাই, তুই আমার বউ আর মা বাবাকে নিয়ে বাসায় যা। তোর পুচকু ফুলের সাথে ডিনার করা লাগবে। আজ আমার। তাকে আমি পৌঁছে দেব, সমস্যা আছে? চলো নীতি, তোমাকে আমি আমার হাতের স্পেশাল কফি খাওয়াবো। অপরাজিতা ভেংচি কাটল ফায়াতকে। ফারাজ অপরাজিতাকে বলল, ডিয়ার লিটল ভাবি, আগে হাঁটুন। অপরাজিতা হাসতে হাসতে হাঁটা স্টার্ট করলো। ফায়াত নীতি আর মা বাবাকে নিয়ে বাসায় এসে পড়ল। আঁখি বেগম গিয়েছেন রাতের খাবারের আয়োজন করতে। যতই হোক বিয়ে হয়েছে, একটু আয়োজন তো লাগবেই। ফারদিন আহমেদ তার রুমে গেলেন। ফায়াত নীতি সোফায় বসেছিল। ফায়াত জিজ্ঞেস করলো, এবার বলো তো নীতি, ফারাজকে রাগিয়েছে কে? নীতি মাথা চুলকে বলল, আমি। কি করছো? নীতি মেকি হেসে বলা শুরু করলো বাড়ি ফেরার আগের কথা। নীতি অফিসের এক এমপ্লয়ির সাথে হেসে হেসে কথা বলছিল। সে নতুন হায়ার হয়েছে। ছেলেটা নীতি থেকে বড় জোর 2-3 বছরের বড় হবে। নীতির সাথে কথা বলে মুগ্ধ নয়নে তাকিয়ে নীতির সাথে বন্ধু হয়ে গিয়েছে। আর ফারাজকে বিষয়টা অনেক জ্বালায়। সে নীতিকে নিষেধ করেছিল বেশি কথা বলতে। নীতি তার কথা শুনলে তো নীতিকে ফারাজ কেবিনে ডাকলো। নীতি কেবিনে প্রবেশ করতেই ফারাজ নীতিকে বলল, খুব কথা হচ্ছিল। নীতি হেসে বলল, হ্যাঁ, হি ইজ সো ফানি। শাট আপ। ধমক খেয়ে নীতি ভ্রু কুঁচকে বলল, ধমক দেন কেন? আপনি ওই ছেলের সাথে কথা বলেন কেন? কথা বলে কি হয়? বলবেন না? নীতিও জিদ চেপে গেল। আজব তো, কথা বলা বন্ধ করে দিবে নাকি সে জিদ দেখিয়ে বলল, আমি বলবই। আপনাকে আমার কথা শুনতে হবে নাকি? কেন শুনবো? কারণ আমি বয়ফ্রেন্ডের কথা শুনি না। আগে জামাই হন, তারপর যা বলবেন শুনবো। এরাকে মুড়ি খান। ফারাজ বিস্মিত। এই মেয়ে তাকে এভাবে বলল, বিয়ে হয়নি বলে কথা শুনবে না তার? রাগ চেপে গেল মাথায়। সে রাগ দেখিয়ে বলল,
আচ্ছা, তো আমার কথা শুনবেন না এখন? শুনবেন না তাই না? কিভাবে না শোনেন আমিও দেখি। বলে নীতিকে হাত ধরে টেনে গাড়িতে ওঠালো। নীতি তো হঠাৎ এত রাগ দেখে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। তারপর তো বাসায় এসে হলো এসব। ফায়াদ সবটা শোনায় মনোযোগ দিল, তারপর বলল, তুমিও পারো। শোনো, শোনো এখন তার কথা সব। ওকে তো চেনো না, দেখো কে কি করায়। ফায়াদ সবটা শুনলো মনোযোগ দিয়ে, তারপর বলে হাসতে লাগলো। এদিকে অপরাজিতা রেস্টুরেন্টে পেট ভরে খেয়ে আরামসে বসলো। ফারাজও খেলো। ফারাজ অপরাজিতাকে বলল, আপনাকে দেখে বোঝা যায় না আপনি এত খেতে পছন্দ করেন। অপরাজিতার চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, খাইয়ে খোঁটা দিচ্ছেন? নো নো নো। আচ্ছা, এবার বলেন তো কাহিনী কি? এইভাবে বিয়ে করলেন কেন ভাইয়া? ফারাজ জোরে শ্বাস নিয়ে সব বলল। সব শুনে অপরাজিতা হাসতে হাসতে শেষ। সে হাসতে হাসতে বলল, এত জেলাসি ভাইয়া? ফারাজ হালকা হেসে মাথা চুলকালো। আচ্ছা পুচকি ফুল, নীতিকে কি দেওয়া যায় বলেন তো? বিয়ে এভাবে হয়ে গেল, তাকে কিছু দেওয়া দরকার। আগে আমার নাম ঠিক করে বলুন। একবার কুচকি ভাবি, একবার কুচকি ফুল। হ্যালো হ্যালো, একাই। অপরাজিতা ফারাজকে আইডিয়া দিল। ফারাজ শুনে অবাক এবং তার কাছে মজাও লেগেছে। তাই তার ভাই যে এই বুদ্ধি বাক্স কোথায় পেয়েছে কে জানে। ফারাজ বাসায় ফিরে দেখলো তার জন্য সবাই অপেক্ষা করছে। তাকে দেখেই ফাহাদ জিজ্ঞেস করলো, অপরাজিতাকে পৌঁছে দিয়েছিস? ইয়া ব্রাদার। আখি বেগম ফারাজকে নিয়ে নীতির পাশে বসালেন। তারপর দুজনকে মন ভরে দোয়া দিলেন। তার ছেলেটা জীবনে এগিয়ে গিয়েছে, এটাই তার জন্য অনেক। তিনি নীতিকে কিছু জিনিস দিলেন যা ছেলের বউ হিসেবে নীতির পাওনা। ফারদিন আহমেদ নীতিকে বলল, ওয়েলকাম ব্যাক আমার পার্মানেন্ট মেয়ে হিসেবে। এত ভালোবাসা একসাথে পেয়ে নীতি কেঁদে দিয়েছে। আখি বেগম তাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ ভালোবাসা দিলেন। বর্তমানে নীতি বসে আছে ফারাজের রুমে। আখি বেগমই পাঠিয়েছেন। ফারাজ আগেই রুমে এসে পড়েছে, শাওয়ার নিচ্ছে। নীতি বিছানায় বসে আছে। ওয়াশরুম থেকে বের হতেই ফারাজের চোখ গেল নীতির দিকে। দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সদ্য শাওয়ার নেওয়া ফারাজকে ট্রাউজার আর টি শার্টে খুবই কিউট লাগছে। স্যার, ফারাজ কিছু বলল না। সে সোজা বারান্দায় চলে গেল। নীতি ফারাজের পিছু পিছু গেল। ফারাজ তার সাথে রেগে আছে ভেবেই তার খারাপ লাগছে এখন। নীতি মাথা নিচু করে বলল, স্যার। ফারাজ নীতিকে একটা আংটি বক্স এগিয়ে দিল। ঠান্ডা কণ্ঠে বলল, নিন, আপনার জন্য পাঠিয়েছে। কে? আপনার আশিক। আর কে? আমি ভাবতে পারিনি নীতি আপনি আমার সাথে এরকম করবেন। নীতি ফারাজের এভাবে কথা বলা শুনে কেঁদে দিল। ফারাজ কার কথা বলছে? তার কারোর সাথে কিছু নাই। সে শুধু ফারাজকেই ভালোবাসে। কান্নারত কণ্ঠে বলল, আমি জানি না কে, আমি কিছু করিনি। নীতি কান্না দেখে ফারাজের ভালো লাগলো না। সে বক্সটা খুলে নীতিকে আংটি পরাতে পরাতে বলল, পুচকি ফুলের আইডিয়া কাজে লাগাতে পারলাম না। আপনি কেঁদে কেটেই অস্থির। আমি দিয়েছি রিং। আপনার আশিক আমি, আর কে হবে? নীতি থম মেরে আছে। এখনও ফোপাচ্ছে সে। ফারাজ তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদবে না, প্রিয় মানুষগুলো কাঁদলে ভালো লাগে না আমার। নীতি ফারাজের বুকে কিল মেরে বলল। আপনি কাঁদান আমাকে। ফারাজ হালকা হেসে বলল। দুঃখিত। নীতি জড়িয়ে রইল ফারাজের বুকে। ফারাজ ভাবতে লাগলো তার জীবন নিয়ে। খালি বুকটা আবার পূর্ণ হলো। জীবনে দ্বিতীয়বার ভালোবাসা কাউকে জড়িয়ে নিল। প্রথম ভালোবাসা সে কখনো ভুলবে না। তাকে হারিয়ে জীবনটা অর্থহীন হয়ে উঠেছিল, তবে শেষ জনকে হারাতে দিবে না। দিন গেল দিনের মতো। অপরাজিতার চান্স হয়েছে পাবলিকে। সে তো মহা খুশি। তার পাবলিকে চান্স হওয়া নিয়ে তার শ্বশুর আর বাবা সারা এলাকা মিষ্টি বিলিয়েছে। সে কি এক কাণ্ড! এখন ভার্সিটি যেহেতু চান্স হয়ে গিয়েছে, তাই বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে অপরাজিতার। বাড়িতে লেগে গেল বিয়ের ধুম। সকলে মহাব্যস্ত। আসিফ ইসলামের
একমাত্র মেয়ের বিয়ে, তাই কোনো কমতি রাখছেন না তিনি। ফায়াদের বাড়িতে বিয়ের আয়োজন দ্বিগুণ, কারণ ফায়াদের সাথে ফারাজের বিয়েটা অনুষ্ঠান হচ্ছে। ফারাজ তো অনেকবার না বলেছে, কিন্তু এবার আর ফারদিন আহমেদ শুনলেন। কিন্তু ফারাজ তো অনেকবার না বলেছে, কিন্তু এবার আর ফারদিন আহমেদ শুনলেন না। আজ গায়ে হলুদ, ছেলে মেয়ে উভয়ের একসাথেই হলুদ হচ্ছে কমিউনিটি সেন্টারে। সবাই এসে একে একে হলুদ লাগাচ্ছে উভয় জোড়াকে। চারজনেই হলুদে ভূত বানিয়ে দিয়েছে সকলে। এ নিয়ে হাসাহাসি শেষ নেই। রাফিয়া তো বারবার স্টেজে উঠছে আর হলুদ লাগাচ্ছে। অবশেষে ফাহাদ রাফিয়ার স্টেজে ওঠা নিষিদ্ধ ঘোষণা করে দিল। রাফিয়া নাকি আবার স্টেজে উঠলে তাকে ফাহাদ তেলাপোকাওয়ালা রুমে ছেড়ে দিবে। এ নিয়ে রাফিয়ার বকবকানি শেষ নেই। সে ফারাজের 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে মনে মনে। আপন মনে খেয়ালে ব্যস্ত থাকায় মাঝে হুট করে কেউ তার সামনে কোক এগিয়ে দিয়েছে। কোক আনা ব্যক্তিটির দিকে তাকাতেই তার মুখে হাসি ফুটল। সামির ভাই, সামির কেশে বলল, তুমি ইদানিং একটু বেশিই বাইয়া করো। ফারিয়া পাত্তা না দিয়ে কোক নিয়ে খেতে খেতে বলল, নিজের ভাইরা যেখানে দুশ্মন আর কি বলবো, তাই আপনাকেই ভাইয়া বানিয়ে মনটাকে সান্ত্বনা দিচ্ছি। সামির রাফিয়া দিকে তাকিয়ে বলল, আমি তো বাইয়া হতে চাই না তোমার। তো কি হতে চান? সামির বাঁকা হেসে বলল, সেটা না জানার মতো বোকা তুমি নাও। বলে সামির চলে গেল সেখান থেকে। রাফিয়াকে রেখে গেল গোলক ধাঁধায়। রাফিয়া অজানা কিছু অনুভব করলো। সেটা বুঝতে পেরেই কোক খাওয়ার গতি বাড়িয়ে দিল সে। ভাইয়া হতে চায় না, তাহলে কি হতে চায়? সাইয়া। হলুদ দেওয়া শেষ হতেই অপরাজিতা আগে ছুটল ওয়াশরুমে। তার ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হতেই মুখ ধুতেই ভাইয়া তাকে টেনে নিয়ে গেল স্টোরের এমন এক কর্নারে যেখানে মানুষের আনাগোনা একদম কম। আরে আরে আরে, এখানে এনেছেন কেন? আমি হলুদ লাগাইনি তো। তো তো আমি এখন হলুদ লাগাবো। একদমই না, আমি মাত্র ধুয়েছি। বলতে না বলতে ফায়াদ তার হলুদ মাখানো বলিষ্ঠ হাত দিয়ে অপরাজিতার শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে ছুঁয়ে দিল। অপরাজিতার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে পড়ল। তোমাকে মারাত্মক লাগছে, ইচ্ছে তো করছে। তা দেখে বাঁকা হাসল ফায়াদ। অপরাজিতা কানের লতিতে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলল। শেষ করতে দিল না অপরাজিতা। ফায়াদের কাঁধ খামছে ধরে জোরে শ্বাস নিতে নিতে বলল, ফ্যাট স্টপ। ফায়াদ অপরাজিতার কপালে চুমু খেয়ে আদুরে স্বরে বলল, ওকে, বাট কাল কোনো স্টপ নেই। গলায় চুমু খেয়ে বলল। উঠানটা নিষে ধরিয়ে দেয়। তারপর অপরাজিতা থেকে একটু দূরে সরে হাত বাড়িয়ে মিটমিটি হেসে বলল, চলো এখান থেকে আমাদের খুঁজবে দেরি করে। অপরাজিতা তাকিয়ে রইল সেই হাসির দিকে। বাড়িয়ে রাখা হাতটা ধরে চলতে লাগলো ফায়াদের সাথে। মনে মনে বলল, সারা জীবন চলতে চাই এই হাত ধরে। আজ নীতি আর অপরাজিতা একসাথে থাকবে অপরাজিতাদের বাসায়। কাল বিয়ের পর একসাথে বাড়িতে প্রবেশ করবে বাড়ির দুই বউ। নীতি আর অপরাজিতা শুয়ে আছে বিছানায়। অনেক রাত হয়েছে। উত্তেজনায় ঘুম আসছে না কারোরই। অপরাজিতা বারবার এপাশ ওপাশ করছে। নীতি তা দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে? অপরাজিতা নীতি দিকে পাশ ফিরে বলল, ভয় লাগছে। কেন? জানি না, নতুন জীবন শুরুর জন্য বোধহয়। নীতি অপরাজিতাকে ভরসা দেওয়ার চেষ্টা করছে। তাদের কথা বলার মাঝে ফোন এলো ফায়াদের। ফোন ধরতেই অপরাজিতা বলল, এত রাতে? অপরাজিতা ভাবি, আমি ফরাজ। ফারাজের কণ্ঠে অস্থিরতা, যা শুনে মুহূর্তেই অস্থির হয়ে গেল অপরাজিতা। সে বিচলিত কণ্ঠে শান্ত থাকার চেষ্টা করে বলল, ভাইয়া আপনি এই নাম্বারে কেন? ডাক্তার সাহেব কোথায়? ফারাজ অসহায় কণ্ঠে বলল, সবাইকে নিয়ে হাসপাতালে আসুন প্লিজ।
হাসপাতালে প্রচণ্ড অস্থিরতা নিয়ে প্রবেশ করলো সবাই। অপরাজিতার যেন হাসপাতালে পৌঁছে পা চলতে চাচ্ছে না। অপরাজিতা নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, সে পজিটিভ ভাবতে চাচ্ছে, কিন্তু ভয়েরা তাকে আষ্টে পৃষ্ঠে ধরছে। সে একবার ফাহাদকে বলেছিল সে কখনো দুঃখ পায়নি, তবে কি এই দুঃখ অপেক্ষায় ছিল তার জন্য? অপরাজিতা, তার বাবা এবং নীতি এসেছে হাসপাতালে। বাসায় মেহমান থাকার কারণে অপরাজিতার মা আসতে পারেননি। রামিসা বেগম বাসায় বসে দোয়া করছে তার মেয়ের সাথে খারাপ কিছু যাতে না হয়। মা হয়ে এতটুকু বুঝেছেন তিনি যে ফাহাদ নামক ছেলেটার মধ্যে অপরাজিতাই সব। মা হয়ে এতটুকু বুঝেছেন তিনি যে ফাহাদ নামক ছেলেটার মধ্যে অপরাজিতার সব। নীতি ফাহাদকে ফোন করলো জানার জন্য তারা কোথায়। কেবিন নাম্বার জেনে সে আসিফ ইসলাম এবং অপরাজিতাকে বলল। তারা হাঁটা শুরু করতেই দেখলো অপরাজিতা আসছে না। আসিফ ইসলাম অপরাজিতার পাশে এসে অপরাজিতার হাত ধরে নরম সুরে ডাকলো, আম্মা। অপরাজিতা বাবার দিকে চোখ তুলে তাকিয়ে অনেক কষ্টে বলল। ভয় লাগছে। আসিফ ইসলাম অভয় দিয়ে বললেন, ফায়ার ঠিক আছে, ফর্সা রাখো, চলো। মেয়েকে হাত ধরে নিয়ে গেলেন সাথে। কেবিনের সামনে যেতেই অপরাজিতা মনে হলো সে এখানেই অজ্ঞান হয়ে যাক। তার বিয়ে, অথচ সে এই গভীর রাতে হাসপাতালে এসেছে এটা দেখার জন্য তার স্বামী ঠিক আছে কিনা। অপরাজিতা মনে মনে দোয়া পড়তে পড়তে প্রবেশ করলো। কেবিনে প্রবেশ করতেই দেখা গেল মাথায় ব্যান্ডেজ করা ফায়াদ বেডে বসে ফারাজকে ধমকাচ্ছে, আর আরেক হাতে আখি বেগমকে জড়িয়ে আছে। তিনিও কাঁদছিলেন বোধহয়, তবে এখন ঠিক আছেন। তাদের পাশে ফারদিন আহমেদ বিরক্ত নিয়ে তাকিয়ে আছে দুই ভাইয়ের দিকে। সরি তো ভাই, আমি প্ল্যান হয়ে গিয়েছিলাম। শাট আপ। তাই বলে তুই সবাই কিভাবে বলবি কি পরিমাণ টেনশনে হাসপাতালে এসেছে তারা? রাস্তায় কিছু হয়ে গেলে রাত দেখেছিস? ফারাজ অপরাধী কণ্ঠে বলল, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি, ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আই এম সরি। ফায়াদ আবার কিছু বলতে নিতেই তার নজর গেল দরজা দিকে। অপরাজিতা এসেছে। অপরাজিতা চাহনি বলে দিচ্ছে তার জন্য এই মুহূর্তগুলো কেমন ভয়ানক ছিল। ফায়াদকে তাকাতে দেখে অপরাজিতা সেখানে দাঁড়িয়ে মুখ ঢেকে কেঁদে দিল। ব্যাকুলভাবে কাঁদছে সে। ফায়াদের খুব অসহায় লাগছে। মেয়েটার কালকে এত সুন্দর একটা দিন, এর আগে এমন কিছু ফেস করতে হচ্ছে, সব এই গাধা ফারাজের জন্য। ডাক্তারের কথা না শুনেই সবাইকে কি জানিয়েছে কি জানি। ফায়াদ সবার সামনে অপরাজিতার কাছে যেতে পারছে না। যতই হোক মা বাবা উপস্থিত এখানে। ফারদিন আহমেদ ছেলের চাহনি বুঝলেন। আখি বেগম বললেন, বাইরে চলো, তোমার নিশ্চয়ই মাথা ধরেছে, চা খাবো চলো। আসিফ ভাই আপনিও আসেন, বাইরে কথা বলি। তাদের বের হতে দেখে নিধি ফারাজকে ইশারা করলো বাহিরে আসতে। একে একে সবাই রুম থেকে বের হতেই ফায়াদ বেড থেকে উঠে অপরাজিতার কাছে এসে সোজা তাকে বুকে জড়িয়ে নিল। জান জান আমার, কান্না করো না, দেখো আমি একদম ঠিক আছে, এই তো তোমার সামনে আছে। অপরাজিতা কান্না করতেই আছে। এতক্ষণ খুব কষ্টে কান্না আটকে রেখেছিল বোঝাই যাচ্ছে। অপরাজিতা এমন কান্না দেখে ফায়াদের অসহ্য লাগছে। স্টপ প্লিজ। অপরাজিতা কান্নারত কণ্ঠে বলল, আমার কত অসহায় লাগছিল জানেন? আমার লাগছিল আপনার কিছু হলে আমি বোধহয় বাঁচবো না, দম বন্ধ হয়ে যাচ্ছিল। ফায়াদ অপরাজিতাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি তো, কিছু হয়নি আমার, তবে তুমি যদি কান্না না থামো অনেক কিছু হয়ে যাবে। বেশ খানিকটা সময় নিয়ে কান্না থামালো অপরাজিতা, কিন্তু কান্নার রেশ এখনও কিছুটা রয়ে গিয়েছে, ফোপাচ্ছে কিছুক্ষণ পরপর। ফায়াদ অপরাজিতাকে বেডে নিয়ে বসলো, নিজেও তার পাশে বসলো। অপরাজিতা মাথা তুলে তাকালো ফায়াদের মুখের দিকে। মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা। ব্যান্ডেজে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে হয়েছে?
ফায়াদ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। ফায়াদ ফারাজ আগে প্রায়ই মাঝরাতের পর বাসার বাহিরে বের হতো, ঘোরাফেরা করতো, আড্ডা মারতো। তাই ফারাজ বলছিল বউ পার্মানেন্টলি আসার আগে একবার ঘোরা উচিত। ফাহাদও রাজি হয়ে গেল। তারা বের হয়ে গেল লং ড্রাইভে। ফাহাদ ড্রাইভ করছিল, তার পাশেই বসেছে ফারাজ। দুজনে নানা গল্প করছে। অনেক দূর ড্রাইভ করে যাওয়ার পর তারা একটা ব্রিজের সামনে গাড়ি থামিয়ে সেখানে নামলো। নিচে নদী বইছে। ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দুজনে পাশাপাশি দাঁড়ালো। আই মিস ইউ অল। ফায়াদ মুচকি হেসে বলল। অনেকদিন পর এভাবে বের হওয়া। ফারাজ আকাশের দিকে তাকিয়ে বলল। আই মিস ইউ অল। ফাইনালি জীবনের সুখ নামক জিনিসটা আবারও ফিরে এসেছে। আচ্ছা, মাহিরা কি রাগ করবে আমি যে অন্য কারোর মধ্যে সুখ খুঁজে নিয়েছি? না, সে রাগ করবে না, বরং খুশি হবে যে তুই তোর জীবনটাকে তাকে মনে করে নিঃস্ব করে দিস না। কারণ তুই জানিস মাহিরা তোকে কতটা ভালোবাসত। সে তোর সুখ চাইতো। সুখ চাইতো, কিন্তু নিজে হলো না আমার সুখের কারণ। ডুবিয়ে দিয়ে গেল দুঃখের সাগরে। আই মিস হার বাডলি। মুখে হাসি থাকলেও চোখের কার্নিশ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারাজ আবার বলল। আই মিস হার ব্যাডলি। আমি কি নীতিকে ঠকাচ্ছি মাহিরাকে মিস করে? না, বরং তুই মিস না করে মনে করতাম তুই মাহিরাকে কখনো ভালোবাসিস না। মাহিরা ইজ ইউর পাস্ট। ইটস ওকে টু মিস হার, বাট নেভার নেগলেক্ট নীতি। ফারাজ নিজেকে সামলে এবার বলল। তুই বল, তোর ফুলকে কিভাবে ভালোবাসলি? আমার ভালোবাসা সব তোর সামনেই হওয়া, তোর কাহিনী জানা হলো না। ফাহাদ মাথা চুলকে বলল। তাকে ভালোবাসবো না বলে নিজেকে কত শাসিয়েছে, কিন্তু সে এমন একজন যাকে আমি ভালো না বেসে থাকতে পারি না। তুই জানিস আমি সবসময় একটা ম্যাচুর মেয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু দেখ তার বাচ্চা ছাড়া দিনই পূরণ হয় না আমার। ফারাজ হাসতে হাসতে বলল। ইউ আর এ ম্যাডলি ইন লাভ। ইয়েস, আই অ্যাম। তারা বেশ অনেকক্ষণ কথা বলছিল। হঠাৎই দেখলো কিছু কালো পোশাক পরা লোক তাদের ঘেরাও দিয়ে ফেলেছে। সম্ভবত ছিনতাইকারী হতে পারে। তাদের কাছে অস্ত্র ছিল। তারা ফারাজের কাছে সব চাচ্ছিল। ফারাজের তো মাথা গরম হয়ে গিয়েছে। মারামারি করার জন্য যেন তার হাত চুলকাচ্ছিল, কিন্তু ফাহাদ উল্টো পাল্টা কিছু করতে নিষেধ করছে। এই লোকগুলো অনেক অশ্রাব্য ভাষায় কথা বলছিল। ফারাজের ফোনটা নিয়ে যায় তারা। ফাহাদের ফোন চাওয়ার জন্য ফাহাদের গায়ে ধাক্কা মারে। তাতে মাথার রক্ত চড়ে যায় ফারাজের। সে লোকটার মুখে ঘুষি মেরে দেয়। এভাবে করে মারামারি লেগে যায়। ফাহাদ চেষ্টা করছে এদের একটু দুর্বল করেই এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু তার আগেই একজন ফাহাদকে ফারাজ মনে করে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আঘাতটা জোরেই দিয়েছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ফারাজ তা দেখে লোকটাকে ইচ্ছে মতো মেরে গাড়িতে উঠে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। পথিমধ্যে ফাহাদের জ্ঞান হারিয়েছিল, যার কারণে ফারাজ খুব ঘাবড়ে গিয়েছিল। তার কাছে তো ফোন ছিল না, তাই ফাহাদের ফোন দিয়ে সবাইকে ফোন দিয়েছিল। পুরোটা শুনে অপরাজিতা থম মেরে আছে। কত বড় বিপদ হয়েছিল তাদের। কি দরকার ছিল এত রাত করে বাহিরে বের হওয়ার? অপরাজিতাকে কিছু বলতে না দেখে ফায়াদ অপরাজিতার হাত দুটো ধরে বলল। আমি ঠিক আছে, শুধু মাথায় সামান্য আঘাত পেয়েছে। এটা সামান্য? আমার জান বের হয়ে যাচ্ছে আপনাকে এই অবস্থায় দেখে। আচ্ছা সরি, এখন তো আছে ভালো। কাল আমাদের বিয়ে, এখন এত কেঁদে ফেললে কাল কাঁদবে কিভাবে? ফায়াদ কথা ঘোরাতে চাইছিল। অপরাজিতা বলল। কাঁদবো না। আচ্ছা তাহলে হাসো, এখন একটু হাসো তো। অপরাজিতা ফায়াদের বলার ভঙ্গিমায় হালকা হাসলো। তারপর ভোর হওয়ার আগে সবাই সবার বাসায় চলে গেল। সকাল হলেই আবার বিয়ের তোড়জোড়। দিন গড়ালো। বিয়েটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দুই ভাইয়ের। অপরাজিতা বলেছিল সে কান্না করবে না, অথচ বিদায়ের বেলায় তার কান্না দেখে সকলে কান্না করছে। বিয়ে করে নিজের পরিবারে ছেড়ে নতুন একটা পরিবারে যাওয়া প্রত্যেক মেয়ের জন্য কঠিন এক ব্যাপার। নতুন একজন
নতুন এক জীবন, যেখানে নতুন সব মানুষগুলো ভালো হলে জীবন সহজ, আর মানুষগুলো নিষ্ঠুর হলে মেয়েদের জীবন নরক। সেই দিক থেকে অপরাজিতা ভাগ্যবতী। নতুন বউদের নিয়ে সে কি মাতামাতি আঁখি বেগমের। তিনি তো মানুষকে বলে বেড়াচ্ছেন তার 2 মেয়ে নিয়ে এসেছেন তিনি। বর্তমানে নতুন 2 জামাই বউ সোফায় রুমে বসে আছে। আঁখি বেগম 2 বউকে একের পর এক গিফট দিয়েই যাচ্ছেন, শাড়ি, গয়না, আরও নানা জিনিস। ফায়াদ আর ফারাজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এক পর্যায়ে ফারাজ বলে উঠল, বিয়ে তো আমরাও করেছি, আমাদেরও কিছু দাও। ফারদিন আহমেদ পাশ থেকে বলল। বউ দিয়েছে তো। ফায়াদ হাই তুলে বলল, দিল আর কই, সে তো নিচে খুঁজে নিয়েছে। হেসে উঠল অপরাজিতা আর নীতি। অপরাজিতা নীতিকে নিজ হাতে খাইয়ে দিলেন আঁখি বেগম। তারপর তাদের বললেন রুমে গিয়ে ফ্রেশ হতে। রুম তাদেরকে রাফিয়া দেখিয়ে দিয়েছে। তাদেরকে রুমে পাঠিয়ে দিয়ে আঁখি বেগম নিজেদের ছেলেদের পাশে বসে মাথায় হাত বোলালেন। বলেন, একটা মেয়ে বিয়ে করে নিজের স্বামীর হাত ধরে সব ছেড়ে চলে আসে। স্বামী তাদের সবচেয়ে বড় সাপোর্ট। তাদেরকে কখনো কষ্ট দিস না বাবা, তুই স্বামী, তাই এটা ভাববি না যে তোর ক্ষমতা বেশি। তারা তোদের অর্ধাঙ্গিনী, অর্থাৎ অর্ধেক অংশ। জীবনে যে পরিস্থিতি আসুক তাদেরকে কখনো অবহেলা করবি না। স্বামী ভালো হলে একটা মেয়ের পুরো জীবন সুখে কাটে। তোদের বাবা আমাকে কখনো কোনো কিছু নিয়ে একটা খোঁটা বা কখনো গায়ে হাত তোলেনি। ভুল হলে বুঝিয়েছে, কিন্তু মাথা গরম করে ধমকায়নি। তোরা আশা করি ভালো স্বামী হবি এবং ভবিষ্যতে একজন ভালো বাবা হবি, ঠিক আছে? নতুন জীবনের জন্য শুভ কামনা আমার বাচ্চারা। বলে দাঁড়িয়ে দুজনের কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন। আঁখি বেগমের চোখের কার্নিশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কে বলেছে বিয়ের সময় শুধু মেয়ের মায়েরা কাঁদে? ছেলের মাও কাঁদে। তাদের ছেলে কত বড় হয়ে গিয়েছে সেটা অনুধাবন করতে গিয়ে তাদেরও কান্না আসছে। ফায়াদ এবং ফারাজ উঠে মাকে জড়িয়ে ধরল। ফারদিন আহমেদও এসে তাদের একসাথে ধরল। ইস, পরিবার হলে এমনই হওয়া উচিত, কারণ নজর না লাগুক। ফারাজ রুমে প্রবেশ করতেই দেখল নীতি ঘুমে ঢুলছে। এ কি, আপনি ঘুমোচ্ছেন? নীতি জেগে গিয়ে বলল, না, এমনি চোখ লেগে আসছিল। আচ্ছা ঘুমোন। দুজনে শুয়ে পড়ল। শুয়ে পড়ার পর আর ঘুম আসছে না নীতির। সে অন্ধকারে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলছে না। নীতি ঘুমিয়েছেন? নীতি নড়ে চড়ে উঠে বলল, না। ফারাজ নীতির দিকে পাশ ফিরে বলল, আমি বাবা হতে চাই নীতি। এভাবে সোজা কথা শুনে নীতি লজ্জা লাগলো। সে কিছু বলল না। ফারাজ আবার বলল, আপনি কি মা হওয়ার জন্য প্রস্তুত নীতি? আপনি রাজি থাকলে। নীতি ফারাজের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। আস্তে করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো রাজি। ফারাজ মুচকি হাসলো। মুচকি হেসে কাছে টেনে নিল প্রিয়তমাকে। হারিয়ে গেল ভালোবাসার অতল গহ্বরে ধারা। ফাদ রুমে ঢুকতেই দেখে অপরাজিতা একটা জর্জেটের পাতলা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, লিপস্টিক লাগাচ্ছে। ফায়াদকে রুমে প্রবেশ করতে দেখেই রহস্যময় হাসি দিল। ফায়াদ বোঝার চেষ্টা করছে সেই হাসির কারণ। ফায়াদ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আগে ফ্রেশ হওয়া দরকার। ওয়াশরুম থেকে বের হতেই রুমে গান বেজে উঠল। রোমান্টিক একটা গানের মিউজিক বাজছে। ফায়াদ মাথা মুছতে মুছতে সামনে কদম বাড়াতেই অপরাজিতা পেছন থেকে চাপটে ধরল ফায়াদকে। অপরাজিতা ফায়াদের সামনে এসে হাত থেকে তোয়ালেটা নিয়ে ছুঁড়ে ফেলল। তারপর ফায়াদকে হাত ধরে রুমের মাঝে নিয়ে দাঁড় করিয়ে হাত বাড়িয়ে জিজ্ঞেস করল, ক্যান আই হ্যাভ এ ড্যান্স স্যার? ফায়াদ হেসে দিল। সে ডিরেক্ট কোমর টেনে অপরাজিতাকে কাছে টেনে বলল, অফকোর্স ম্যাম, আই এম অল ইয়োর্স। দুজনের গানের তালে তালে নাচছে। চোখে চোখ রেখে ডুবে আছে একে অপরের মাঝে। রুমে জুড়ে গানের লাইন ভাসছে। তার তালে তালে প্রেমে ভাসছে প্রেমিক মজনুগণ।
ফাহাদ কানের কাছে ফিসফিস করে বলল, মারাত্মক সাজ দিয়েছ। স্লিভলেস ব্লাউজ, পাতলা শাড়ি, পাগল করে দিচ্ছ তো। অপরাজিতা গালে হাত বুলিয়ে বলল। তাই? ফাহাদ বাঁকা হাসলো, কোমরের চাপ প্রয়োগ করে বলল। তাই। কোমর জড়িয়ে নাচতে নাচতে উন্মুক্ত গলায় মুখ গুজে দিল ফায়াত। অবশেষে চোখ বন্ধ করে ফেলল অপরাজিতা। কোলে তুলে নিল অপরাজিতাকে, বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দিল। অপরাজিতা দুষ্টুমি করে বলল। মাথায় ব্যথা না আপনার? ফায়াত বাঁকা হেসে বলল। শুধুমাত্র মাথায় ব্যথা। অসভ্য পুরুষ। তাই? বলে অপরাজিতার কাছে চলে এলো ফায়াত। অপরাজিতা জোরে জোরে শ্বাস নিচ্ছে। দম আটকে আসছে, হেল্প করবো? বলে অধরে অধর মিলিয়ে দিল। শিওরে উঠল অপরাজিতা। এই ছিল হেল্প করার নমুনা? ভালোবাসায় কেটে গেল পুরো রাত। এই তো শুরু অপরাজিতার সংসার জীবন। পড়াশোনাও করছে পাশাপাশি। নীতি অফিস আবার সংসার দুটোই করছে। শাশুড়ি এবং 2 পুত্রবধূ মিলে সুন্দরভাবেই সামলাচ্ছে পুরো সংসারটাকে। তারা যেন 3 বান্ধবী। দুনিয়ার যত আজগুবি কথাবার্তা তা এই 3 জনের আড্ডায় গেলে শোনা যায়। মাঝে মধ্যে এদের কথা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায় পুরুষদের। সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সুন্দর এই পরিবারটা। সময় থেমে থাকে না। দেখতে দেখতে 5 মাস পার হয়ে গেল। একদিন অফিস থেকে এসেই ফারাজ নীতি খবর দিল নতুন অতিথি আসবে। খুশির বন্যা বয়ে গেল। সবার আনন্দের শেষ নেই। নীতি লজ্জা পাচ্ছে। নীতিকে তো ফারাজ পারে না মাথায় তুলে নাচে। অপরাজিতা ঘোষণা দিয়ে দিল তার নীতির ছেলে চাই, যাতে তার মেয়ে হলে বিয়ে দিতে পারে। এটা নিয়েও অনেক মজা মস্তি হলো। তবে কিভাবে যেন আল্লাহ অপরাজিতার মনের আশাটা পূরণ করে দিল। 9 মাস পর নীতির 1 ফুটফুটের ছেলে বাবু হলো। অপরাজিতা তো খুশিতে বাড়ির মাথায় করে ফেলল যে তার মেয়ের জামাই হয়েছে। ফারাজ নীতি কপালে চুমু খেয়ে বলল। থ্যাংক ইউ। নীতি ফারাজের হাত ধরে বলল। থ্যাংক ইউ তো আমার বলা উচিত, আমাকে এত সুন্দর লাইফ। ফারাজ মুচকি হেসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো মনে মনে। নীতির ছেলে এখন 1 বছর। বাচ্চাটা কি সুন্দর বাড়িটা মাতিয়ে রাখে। রাতের বেলা অপরাজিতা ফাহাদের কাছে অভিযোগ করে বলল। আমারও বাবু লাগবে। তুমি তো বাবু দেরিতে নিতে চেয়েছিলে। অপরাজিতা গাল ফুলিয়ে বলল। এখন তো বলছি লাগবে। ফাহাদ পাকা হেসে বলল। তুমি বলবে আর আমি মানবো না, এটা কি হয়? তার 7-8 মাস পর খবর এলো অপরাজিতা প্রেগনেন্ট। অপরাজিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। টেনশনে লাগছিল তার বাবু আসে না কেন। তার টেনশন দেখে ফায়াদ হাসতো আর বলতো, আরে ধৈর্য ধরবা তো। আরও একবার বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। ফারাজ মিষ্টি এনে এলাকায় বিলাচ্ছে আর বলছে, আমার ছেলের বউ হবে। সবাই খুশিতে বাকবাকুম। তাদের বাড়িটা এবার বাচ্চা দিয়ে পূর্ণ হলো। অপরাজিতা এখন 7 মাস চলছে। তার পেটটা উঁচু হয়েছে। আগে থেকে মোটা হয়েছে সে। দেখতে ভীষণ আদরে লাগে। এখন আর দৌড়াদৌড়ি করতে পারে না। তা নিয়ে ভীষণ মন খারাপ তার। আস্তে আস্তে হাঁটতে গিয়ে মনে হয় এক রুম থেকে আরেক রুম যেতেই দিন পার হয়ে যাবে। আজ ফাহাদ পাশে এসে দেখে অপরাজিতা আয়নায় নিজেকে খুব মনোযোগ দিয়ে দেখছে। সে কিছু বলল না। এই সময় মেয়েদের কত কিছু যে করতে ইচ্ছে করে। এই পুরো প্রেগনেন্সির সময় অপরাজিতা সবাইকে জ্বালিয়েছে, কাউকে ছাড় দেয়নি। এটা চাই ওটা চাই, কেউ কিছু বলে না তাকে। ফাহাদ হাসি মুখে সব করেছে। ফাহাদ ফ্রেশ হয়ে বের হয়ে দেখে অপরাজিতা এখনও আয়নায় নিজেকে দেখছে। ফায়াতকে বের হতে দেখে অপরাজিতা বলল, কি? আমি খুব অসুন্দর হয়ে গিয়েছি তাই না? ফায়াত এ কথা শুনে জোরে হেসে দিল। তাকে হাসতে দেখে অপরাজিতা গাল ফুলিয়ে বলল, হাসছেন? তার মানে সত্যি বাজে হয়ে গিয়েছে? ফায়াত অনেক কষ্ট করে হাসি থামালো। অপরাজিতা কানা কানা ভাব নিয়ে এখনও আয়না নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফায়াত গিয়ে অপরাজিতা পেছন থেকে জড়িয়ে ধরে পেটে হাত রাখলো। গালের চুমু খেয়ে বলল, কে বলেছে অসুন্দর লাগে?
আপনি হাসলেন কেন? তুমি উল্টাপাল্টা কথা বলে তো হাসবই। তাহলে বলেন কেমন লাগে? ফায়াদ অপরাজিতাকে নিজের দিকে ঘুরিয়ে গালে হাত দিয়ে বলল, ভীষণ আতুর লাগে, দেখলেই শুধু প্রেম প্রেম পায়। সত্যি? একদম। অপরাজিতা হেসে দিয়ে বুকে মাথা রাখলো। ইস, কি শান্তি! মানুষটা এভাবেই তাকে আজীবন ভালোবেসে যাক, প্রেম প্রেম অনুভূতি থেকে যাক শেষ নিঃশ্বাস পর্যন্ত।